আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। আওয়ামী লীগ সরকারের পতনের কারণ অনেকেই অনেক কিছু মনে করেন। তবে কেউ মনে করেন যে আওয়ামী লীগের বড় দোষ দুইটা। একটা হচ্ছে নির্বাচন প্রহসন, মানুষকে ভোট দিতে না দেয়া, আর আরেকটা হচ্ছে এই যে গুম, আয়নাঘর। এটা খুবই অমানবিক একটি এই যে একবিংশ শতাব্দীতে এসে মধ্যযুগেও যেসব নারকীয় কাণ্ড হয় নাই, সেটা এই একবিংশ শতাব্দীতে হওয়া এটা খুবই অপ্রত্যাশিত, মানুষকে দারুণভাবে আঘাত করেছে সেই বিষয়টি। এখন অনেকেই মনে করেন যে দুর্নীতি ইত্যাদি ইত্যাদি, আসলে দুর্নীতি সব দেশেই আছে। দুর্নীতির কারণে গভর্নমেন্ট ফল করেছে, এটা আমি ব্যক্তিগতভাবে মনে করি না। কিন্তু এই যে ভয়াবহতা ছিল একটা হলো নির্বাচন প্রহসন, আর আরেকটা কারণ আপনি একটা লোক, সে খাইতে না পারুক কিন্তু সে ভোট দিতে চায়। এখন মৃত মানুষের ভোট যদি কাস্ট হয়ে যায়, আমরা দেখলাম যে চট্টগ্রামের যে এখন মেয়র ডাক্তার শাহাদাত, তিনি শপথ নিয়েছেন। ডক্টর শাহাদ বিএনপির প্রার্থী ছিলেন। সেখানে 23 সেন্টারে দেখানো হয়েছে যে ডক্টর শাহাদাত কোনো ভোটই পান নাই। তো তার তো এজেন্ট ছিল, এজেন্টের ভোটগুলা কোথায়? এগুলো খুব বিশ্বাসযোগ্য? বিএনপির মতো ছোটখাটো একটা দল হলে, বিএনপির মতো দলের 23টা সেন্টার, সেখানে কোনো বিএনপি পন্থী মানুষই নাই, এটা কোনো বিশ্বাসযোগ্য কথা হলো? তো এই রকম করে আওয়ামী লীগের বিরাট ক্ষতি করা হয়েছে। এখন আরেকটা হলো গুম। তো অনেকে বলেন যে গুম কোথায়, আয়নাগর কোথায়, এগুলো হলো ফালতু। কারণ এইটা হলো ডিজিটাল যুগ, সবার হাতে হাতে ক্যামেরা, সবার হাতে হাতে মোবাইল, ইউটিউব, ফেসবুক, কখন কোথায় কার পার্সোনাল বাড়িতে কি ঘটে যায়, স্বামী স্ত্রী ঝগড়া হয়, এইগুলো তো চলে আসে। আর এত বড় বড় ঘটনা আপনি ধামাচাপা দিয়ে রাখবেন? এখন কথা হলো, গুমের ইতিহাস অনেক পুরনো, এবং আমরা আগে প্রায় পত্রিকায় দেখতাম যে অমুককে নিখোঁজ, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয় দিয়ে নিয়ে গেছে, তারপরে খুঁজে পাওয়া যায় না। কেউ অনেকদিন পরে ফিরে আসছেন, আবার কেউ ফিরে আসতে পারেন নাই। তো এখন এই সব কারণে এটা 2022 সালে হঠাৎ করে এক লোক, তিনি এরকম গুম আয়নাগর থেকে সামহাও তিনি সার্ভাইভ করেন, এবং এসে বিদেশি একটি সংবাদ সংস্থাকে ইন্টারভিউ দিয়ে সেটা প্রকাশ করেন আয়নাঘরের কথা। এবং এরপর থেকেই মানুষের মুখে মুখে সেটা প্রকাশ পেতে থাকে, এবং যাদের লোক গুম হয়েছেন তারা কাঙ্গালের মতো অসহায়ভাবে দাঁড়ে দাঁড়ে ঘুরেছেন যে তাদের প্রিয়জনদেরকে ফিরিয়ে আনা যায় কিনা। অনেকে ফিরে আসছেন, অনেকে ফিরে আসতে পারেননি। এখন বলা হয় যে এই গুম হত্যার মহানায়ক হচ্ছেন জেনারেল অবসরপ্রাপ্ত জিয়াউল আহসান। তিনি এখন কারাগারে বন্দী আছেন, এবং তাকে যখন কোর্টে আনা হলো কয়েকদিন আগে আন্তর্জাতিক অপরাধ আদালতে, তাকে দেখলাম হাস্যোজ্জ্বল, হাসি খুশি, তার মধ্যে কোনো অপরাধ বোধ নেই। এবং তিনি আরো বলছেন যে তাকেই নাকি গুম করা হয়েছে। তিনি বলছেন তিনি কোনোদিন এই আয়নাগরে চাকরি করেন নাই, এগুলো হচ্ছে ফেসবুকে তার নামে রটনা দেওয়া হয়েছে। আবার এদিকে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম, তিনি তুলনা করেছিলেন সার্বিয়ান কসাইদের সাথে। তো এখন এই যে জেনারেল জিয়াউল হাসান, তার নামে অনেক রেকর্ড আসছে, অনেক বক্তব্য আমরা আগেও শুনেছি, যেমন প্যাগাসাস প্রযুক্তি, আড়ি পাতা, মানুষের ব্যক্তিগত তথ্যকে হাতিয়ে নেওয়া। এই প্রযুক্তি ইসরায়েল আবিষ্কার করেছে, ইসরায়েল এইটা বিক্রি করে। ইসরায়েলের সাথে বাংলাদেশের কোনো সম্পর্ক নাই, সেখান থেকে তারা এটা ইম্পোর্ট করা হয়েছে, এবং এটা আগেই এটা তথ্য এসেছিল। এবং বিভিন্ন কল রেকর্ড ফাঁস করে, হ্যাঁ, তিনি বিভিন্ন ধরনের কুকাম করতেন, এবং অনেককে ব্ল্যাকমেইল করতেন তিনি। এবং বলা হচ্ছে যে অনেক আর্মি কর্মকর্তার কথা, সিনিয়র অনেক কর্মকর্তার কথাও তার কাছে রেকর্ড আছে, এবং তিনি চাইলে তাদেরকে ব্ল্যাকমেইল করতে পারেন, অনেকে আটকায় রাখছেন, তিনি কথা বলতে দিচ্ছেন না। তো এই বিভিন্ন ধরনের অপরাধ, এবং বলা হচ্ছে যে ইলিয়াস আলী সহ
অনেক গুমের সাথে তিনি জড়িত। এখন এই গুম করে, হত্যা করে লাভটা কার হলো? ক্ষমতা টিকিয়ে রাখার জন্য এটা কি করা হলো? কিন্তু আওয়ামী লীগের সরকারের তো বিরাট ক্ষতি হয়ে গেল এটা। তার ইমেজ সংকটে পড়ল এই দল, অস্তিত্ব সংকটে। এই সামান্য, অথচ এই কয়েকজন লোককে হত্যা না করলেও আওয়ামী লীগ টিকে থাকতে পারত। গুহার ভেতর নিয়ে অন্ধকার প্রকোষ্ঠে চুপ বেঁধে অত্যাচার করা, দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর আটকে রাখা খুবই অমানবিক। এবং গোলাম আজমের ছেলে ব্রিগেডিয়ার আজমি ৮ বছর পর তাকে, এই ৫ আগস্টের পর তাকে বাইরে করা হল। মীর কাশেম আলীর ছেলে কাশেম আরমান, সেও ৮ বছর বন্দী ছিল, এবং তারা নাকি তদবির করেছিলেন মুক্তির জন্য টিউলিপের কাছে, টিউলিপও তাদের পাত্তা দেননি। এবং এই সব গুমের সাথে ডিজিএফআই, র্যাব, ডিবি, এনএসআই, সিআইডি, এইসব গোয়েন্দা সংস্থাগুলো জড়িত বলে উল্লেখ করা হচ্ছে। এখন কথা হচ্ছে যে এই যে গুম কাণ্ড, জিয়াউল হাসানকে বলা হচ্ছে তার নেতৃত্বে, কিন্তু তিনি তো একাই এসব করেননি, কিন্তু তার সাথে অনেক সেনাবাহিনীর কর্মকর্তা ছিলেন, তাদের তো কোনো লিস্ট দেখতে পারতেছে না। এখানে কিছু পুলিশকে আনা হয়েছে, পুলিশও জড়িত ছিল, কিন্তু সেখানে অনেকেই ধারণা করেন সেখানে আরো অনেক পুলিশ আর্মি কর্মকর্তা ছিলেন, তারা কি বেঁচে গেলেন কিনা। এখন এটা কেন করা হলো? জিয়া হাসানরা এইসব করেছেন যে যারা বিরোধী পক্ষ তাদেরকে দমনের জন্য, ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য। এখন এই যে তাদের কারণে কত লোক, বিশেষ করে ২০০৯ থেকে ২০১৫ পর্যন্ত ইলিয়াস আলী, চৌধুরী আলম, আদনান চৌধুরী, সাজেদুল ইসলাম সুমন, কাউসার আহমেদ, ইফতেখার আহমদ দিনার, জুনায়েদ, এরকম অসংখ্য লোককে গুম করেছেন। এবং এই যে গুম কমিশন হয়েছে, তারা সম্ভবত ১৬০০ অলরেডি তারা অভিযোগ পেয়েছেন, এবং ধারণা করা হচ্ছে যে এটা ৩-৪ হাজারে চলে যেতে পারে। অনেক মানুষ এখনো ভয়ে হয়তো অভিযোগ করছেন না। ডক্টর ইউনূস বলছেন আপনারা নির্ভয় করেন, আপনাদের প্রোটেকশন দেওয়া হবে। এই যে আয়নাগর, আয়নাগর এটাও তো একটু সিম্বলিক নেম, আয়নাগর। এবং এই আয়নাগরের অন্তরে, এবং এই গুম কমিশন বলছে যে আয়নাগরের চেয়ে বেশি ভয়াবহতা সংগঠিত হয়েছে র্যাবের টর্চার সেলে। এখন এই র্যাব এবং এই যে কি বলে অন্যান্য গোয়েন্দা সংস্থা, এগুলোতে যারা যুক্ত ছিলেন, যারা এগুলোর সাথে অপরাধ করেছেন, এগুলোকে আইনের আওতায় আনা এটা খুবই জরুরি। আমরা দেখলাম র্যাব টেকনাফের কমিশনার ছিলেন একরামুল, তাকে গুলি করে হত্যা করেন ২০১৮ সালে, এবং গুলি করার সময় এই কথোপকথন রেকর্ড হয়ে যায় টেলিফোনে, এবং এটা সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়ে। এবং এটা অনেকটা যে তাকে মারা হয়েছে, এবং তারা বলছে সে ওই হিরোইন ব্যবসায়ী, কিন্তু দেখা গেছে একরামুল একজন কমিশনার, এবং তিনি যেদিন গিয়েছিলেন তাকে ধরে নিয়ে গেছিল, সেদিনও তার টাকা ছিল না, ৫০০ টাকা ধার করে তিনি গাড়ির তেল নিয়েছে। তো একজন হিরোইন ব্যবসায়ী যারা এত বড় লট, তার কাছে ৫০০ টাকা থাকবে না। এখন এই যে যারা হারিয়ে যাওয়া মানুষ আছেন, গুমের শিকার হয়েছেন, তাদের পরিবাররা মিলে মায়ের ডাক নামে একটা সংগঠন করেছেন তারা, এবং তারা দাঁড়ে দাঁড়ে ঘুরছেন, এবং তারা বলছেন যারা ফিরে আসতে পারেননি তারা এখনো খুঁজে বেড়াচ্ছেন, তাদের কেউ এখনো বন্দী আছেন কিনা। কারণ ৫ই আগস্টের পর মাত্র ৩ জনকে ওই বন্দি শিবির থেকে উদ্ধার করা হয়, জেনারেল আজমি এবং ওই যে কাশেম আরমান এবং মাইকেল চাকমা, তিনি ইউপিডিএফ এর নেতা। এখন বাকিরা কোথায়, এটা নিয়ে প্রশ্ন উঠেছে, তারা কি জীবিত আছেন না নাই। এখন জিয়াউল হাসানের নেতৃত্বে এইসব হয়েছে, যেখানে আমরা সেনা কর্মকর্তা সহ আরো অনেকের সংশ্লিষ্টতার কথা শুনেছি। এখন তাদেরকেও আইনের আওতায় আনার জন্য অনেকের দাবি। কথা হচ্ছে এই ২১ শতাব্দীতে এরকম বর্বর ঘৃণিত মানবতা বিরোধী অপরাধ যারা করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দরকার। এবং এখন যারা বলেন যে আয়নাগর আসলে আছে কিনা, সাজানো হচ্ছে কিনা, এটা শাক দিয়ে মাছ ঢাকার মতো। আপনি যে দলই করেন না কেন,
অপরাধকে অপরাধী বলতে হবে, অপরাধীর কোনো দল নেই। এখন এইসব কথা বলে যারা রাজনীতির অন্ধ চূড়াগলিতে হারিয়ে যাচ্ছেন, তর্কের খাতিরে তর্ক করছেন, বাস্তবতাকে উপলব্ধি করছেন না, তারা কিন্তু এক হিসাবে মানবতার বিরুদ্ধে দাঁড়াচ্ছেন। কথা হচ্ছে, আপনি যে রাজনীতি করেন না কেন, যে দলই করেন না কেন, মানবতা সবার উপরে। এটাই যেন সত্য হয় যে সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নয়। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।